আমরা বল অধ্যায়ের লাস্ট এবং 10 নাম্বার ক্লাসটা করব। তো আজকের ক্লাস করার আগে ভাইয়ের রিকোয়েস্ট থাকবে, যারা 9 নাম্বার ক্লাসটা করো নাই অবশ্যই 9 নাম্বার ক্লাসটা করবা, তাহলে হচ্ছে আজকের ক্লাসটা বুঝতে সুবিধা হবে। এবং আজকের ক্লাসের অঙ্কগুলা বুঝলে খুবই সহজ। তো আসো আমরা আজকে অনেকগুলা সৃজনশীল আছে, আমরা এই সৃজনশীলগুলা সলভ করে দিই। তো সলভ করার আগে ভাইয়া তোমাদেরকে কয়েকটা জিনিস লিখে দিই। তো তোমরা ক্লাস করার আগে ভাইয়া প্রায় সময় বলি তোমরা অবশ্যই রাফ খাতা নিয়ে ক্লাস করতে বসবা, কারণ তোমাদেরকে যখন ফ্রেশ নোট দিই তোমরা দেখা যায় যে ওইটা দেখে দেখে কপি করে ফেলো। ক্লাসে ভাইয়া যে কথাগুলা বলি ওইগুলা তোমরা নোট খাতায় ভাই লিখতে বলি, কিন্তু লেখো না। কারণ কি, তোমরা রাফ খাতাতে কিছুই লেখো না, তোমরা ওই ফ্রেশ কপিটা দেখেই লিখে ফেলো। তো ভাইয়া আজকেও বলতেছি তুমি তোমার রাফ খাতাটা নিয়ে ক্লাসটা করতে শুরু করো, তাহলে হচ্ছে আমরা টুকটাক ক্লাসে কিছু ইনফরমেশন দিব, ওই জিনিসগুলো হচ্ছে তুমি অবশ্যই তোমার নোট খাতায় লিখে রাখবা। তো আসো আজকে যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো করার আগে ভাইয়া ছোট্ট একটা জিনিস বুঝাই দিই, তাহলে দেখবা যে তুমি আজকের অঙ্কগুলা বুঝতে সুবিধা হবে। তো খেয়াল করো তো, আমরা এর আগেও তোমাদেরকে ভাইয়া দেখাইছিলাম যে এইখানে মনে করো একটা বস্তু আছে, এইখানে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি এই দিকে একটা বল প্রয়োগ করলা, যেই বলটাকে আমরা বললাম হচ্ছে F1। তাহলে তুমি খেয়াল করো তো, আমরা আগের ক্লাসে পড়ছি যে এই দিকে যদি একটা বল প্রয়োগ করি, বস্তুর পিছনের দিকে একটা বল কাজ করে, সেই বলটাকে আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। তাহলে আমরা মনে করলাম যে বস্তুর উপর এই দিকেও একটা বল কাজ করতেছে, যেটা হচ্ছে F2। তাহলে একটা বস্তু আছে, বস্তুর উপর একাধিক বল যদি ক্রিয়াশীল হয়, আমরা তোমাদেরকে 14-15 নাম্বার এক্সাম্পলে ওইখানে করাইছিলাম যে দুইটা বল যদি ক্রিয়াশীল হয় তখন আমরা কি বের করি, কার্যকারী বল বা লব্ধি বলটা বের করি। তাহলে খেয়াল করে একটা বস্তুর উপর দুইটা বল ক্রিয়াশীল হচ্ছে, তাহলে হচ্ছে তোমরা এই জিনিসটা নোট খাতায় লিখে রাখো যে আমরা লিখতেছি যে যদি বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, ক্রিয়াশীল হয়, তাহলে লব্ধি বল বল বা অনেক সময় এটাকে আমরা কার্যকারী বল বলি, কার্যকারী বল, যেটাকে আমরা হচ্ছে এফ নেট এটা দ্বারা প্রকাশ করি। খেয়াল করো, আমরা আগের দিন তুমি খেয়াল করবা ভাইয়া লিখে দিছিলাম যে লব্ধি বল, এই বলটাকে আমরা নিট বল বলি, তাই না? এই বলটাকে আমরা কি বল বলি, নিট বল বলি। তো এটাকে আমরা লব্ধি বল বা কার্যকারী বল, এটাকে আমরা মাঝে মাঝে হচ্ছে এফ নেট বা এফ নিট এটা দ্বারা প্রকাশ করি। তাহলে এটার মানে কি হবে, খেয়াল করো তো, আমরা লব্ধি বল এই কথার মানে জানি হচ্ছে দুইটা বলের যোগফল। লব্ধি মানে কি, দুইটা বলের সমষ্টি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে F1 প্লাস F2। কিন্তু তুমি একটু খেয়াল করো তো, F1 এবং F2 পরস্পর কি বিপরীত দিকে ক্রিয়াশীল হচ্ছে, তাহলে তোমাকে F2 এর শুরুতে একটা মাইনাস দিতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে F1 মাইনাস হচ্ছে F2। তাহলে আমরা নিট বল বা লব্ধি বল F1 মাইনাস হচ্ছে F2, এটা কখন, যখন একটা বস্তুর উপর যে দুইটা বল ক্রিয়াশীল হবে তারা পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হবে। এখন তুমি খেয়াল করো, আমরা যদি এবার খেয়াল করো যে একই দিকে যদি ক্রিয়াশীল হয়, অর্থাৎ একটা বস্তু আছে, এই বস্তুটার উপর দুইটা বল কাজ করতেছে F1 এবং F2, এই দুইটা বলই হচ্ছে একই দিকে কাজ করতেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লব্ধি বল বের করি, তাহলে হচ্ছে যদি বলদ্বয় একই দিকে ক্রিয়া করে, তাহলে হচ্ছে যদি বলদ্বয় একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে লব্ধি বল বা কার্যকারী বল, যেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, এফ নেট দ্বারা। তাহলে হচ্ছে এফ নেট সমান সমান, আমরা জানি লব্ধি বল মানে সবসময় কি দুইটা বলের সমষ্টি। তাহলে হচ্ছে আমরা লিখতে পারি হচ্ছে F1 প্লাস হচ্ছে F2।
তাহলে খেয়াল করো তো এইখানেও আমরা দুইটা বলেরই সমষ্টি লিখছি, একটা আরেকটার বিপরীত, যার কারণে এখানে f1 f2 হয়ে গেছে। তাহলে এইখানে খেয়াল করো এখানেও আমরা f1 f2 লিখলাম, কিন্তু এখন দুইটা বল যেহেতু একই দিকে, যার কারণে এটা অলওয়েজ প্লাসই থাকবে। তাহলে আমরা এই ক্ষেত্রে লব্ধি বলের সূত্র পেলাম হচ্ছে f1 f2। তাহলে তুমি এটা অবশ্যই মাথায় রাখবা যে দুইটা বল বিপরীত দিকে ক্রিয়াশীল হলে নেট বল বা নিট বল বা লব্ধি বল হবে f1 f2, আর একই দিকে হলে f1 f2। তো আমাদের লাস্ট যে জিনিসটা আছে খেয়াল করো তো, আমরা নিউটনের যে সেকেন্ড লটা আমরা জানি সেটা হচ্ছে কি F সমান সমান ma। তাহলে আমাদের নিউটনের সেকেন্ড সূত্রটা কি ছিল? F ইকুয়াল ma। এটা কখন ইউজ করি? আমরা বস্তুর উপর যখন একটা বল ক্রিয়াশীল হয়। কথাটা ভালো করে বুঝো, কারণ আজকের সৃজনশীলগুলো খুবই ইম্পর্টেন্ট। এই তিনটা জিনিস বুঝলে তুমি অঙ্কগুলো পার্ট একেবারে সহজে করতে পারবা। তাহলে খেয়াল করো তো F ইকুয়াল ma এটা আমরা কখন ব্যবহার করব? যখন বস্তুর উপর একটা মাত্র বল ক্রিয়াশীল হয়। যদি বস্তুর উপর একের অধিক বল ক্রিয়াশীল হয় তখন বস্তুর উপর কি বল কাজ করে? তখন বস্তুর উপর কাজ করে হচ্ছে লব্ধি বল, বস্তুর উপর কাজ করে লব্ধি বল। তখন আমরা F ইকুয়াল ma এই জিনিসটাকে এইভাবে লিখব যে F নেট সমান সমান হচ্ছে ma। অর্থাৎ যেহেতু বস্তুর উপর লব্ধি বল কাজ করে তখন হচ্ছে আমরা, কারণ কি এখানে F এর পরিচয় কি ছিল বলো তো? তোমরা দেখবা তোমাদের খাতায় লেখা আছে বস্তুর উপর ক্রিয়াশীল বল, ক্রিয়াশীল বল। তোমার F এর পরিচয় ছিল বস্তুর উপর ক্রিয়াশীল বল। তাহলে আমাদের এখন বস্তুর উপর কতটুকু বল ক্রিয়া করে বলতো? লব্ধি বলটা বা নিট বলটা ক্রিয়া করে, যার কারণে আমরা লিখব হচ্ছে বস্তুর উপর ক্রিয়াশীল বলের জায়গায় লিখব হচ্ছে F নেট সমান সমান ma। এখন তুমি খেয়াল করো, আজকে আমরা এই তিনটা সূত্র তোমরা তোমাদের নোট খাতার অবশ্যই শুরুতে লিখে রাখবা। আজকে যে জিনিসগুলা লিখবা তো এই জিনিসগুলা তোমরা খাতায় লেখো। আসো আমরা আজকে 14 নম্বর এক্সাম্পলটা দিয়ে শুরু করি। তো 14 যাওয়ার আগে ভাইয়া তোমাদেরকে লাস্টে এখান দিয়ে একটা SW আছে, এই জিনিসটা তুমি একটু খেয়াল করো। বলা হচ্ছে জাহিদ ও অনন্যা 50 কেজি ভরের একটি বস্তুকে, খেয়াল করো ভাইয়া একটু প্রশ্নটা বুঝাই দিই তাহলে তোমরা সলভ করতে পারবা। একই সাথে একই দিকে 60 নিউটন ও 30 নিউটন বল দ্বারা টান দিচ্ছে। খেয়াল করো তো তোমাকে এই থিওরিটার কথা বলা হচ্ছে, অর্থাৎ দুইজন ব্যক্তি, একজন হচ্ছে জাহিদ একজন হচ্ছে অনন্যা, দুজন একটা বস্তুকে 60 নিউটন আর 30 নিউটনে একই দিকে টানতেছে। তোমাকে বলা হলো যে বস্তুদ্বয়ের ত্বরণ নির্ণয় করো। তাহলে তুমি খেয়াল করে এই সূত্রটা দিয়ে নেট বলটা বের করে নিবা, তারপরে এইখান থেকে হচ্ছে ত্বরণটা বের করে নিতে পারবা। সো এই অঙ্কটা তোমরা করবা। তো আসো আমরা আজকে एग्जांपल, তোমাদের দরকার হলে ভাই একটু এই জিনিসগুলো এখানে লিখে রাখি, যা আমাদের যখন বিপরীত দিকে ক্রিয়াশীল হবে F1 আর F2 তখন আমরা পাইছি হচ্ছে F নেট সমান সমান হচ্ছে F1 মাইনাস হচ্ছে F2। তারপরে হচ্ছে যখন একই দিকে ক্রিয়াশীল হবে F1 এবং F2 একটা বস্তুর উপর তখন F নেট সমান সমান হচ্ছে F1 প্লাস F2। আর এইখান থেকে আমরা নিউটনের সেকেন্ড সূত্রটা লিখতে পারি হচ্ছে F নেট সমান সমান হচ্ছে ma। অর্থাৎ এখানে যা লিখলাম আমরা এখানে লিখে নিলাম যাতে অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হয়। তো আসো আমরা প্রথমে एग्जांपल 14 যে অঙ্কটা আছে খেয়াল করো। আমরা মনে করো তোমার এখানে একটা নারকেল গাছ আছে, আমাদের এরকম একটা নারকেল গাছ আছে। তো এই গাছে একটা নারকেল আছে, যে নারকেলটার ভর হচ্ছে তোমাকে বলে দিচ্ছে 2 কেজি। বলা হচ্ছে এই নারকেলটা সোজা নিচের দিকে পড়তেছে। তাহলে এই হচ্ছে আমরা মনে করলাম নারকেলটা, এই নারকেলটা হচ্ছে তোমার 2 কেজি, এটা হচ্ছে নিচের দিকে পড়তেছে। তোমাকে এই ইনফরমেশনটা বলে দিছে। এখন তুমি বলো তো কোন বস্তু নিচে কেন পড়ে? বস্তুর ওজনের কারণে। এটা সবসময় মাথায় রাখবা যে বস্তুর ওজন সরাসরি নিচের দিকে কাজ করে, যার কারণে যে কোনো বস্তুকে তুমি ছেড়ে দিলে হচ্ছে নিচের দিকে পড়ে যায়। কারণ কি ওজনও এক প্রকার বল, যে বলে বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টান দেয়। তাহলে যে কোনো বস্তুকে তুমি ছেড়ে দিলেই পৃথিবী তাকে টান দেয়, অর্থাৎ ওজনের সমান বলে টান দেয়, যার কারণে সে নিচে পড়ে যায়। তাহলে বস্তুটা নিচে পড়তেছে, এই কথা থেকে আমরা বুঝলাম নিচের দিকে বস্তুর ওজন W কাজ করতেছে। আচ্ছা, এরপরে খেয়াল করো, বলা হচ্ছে বাতাসের বাধা বল যদি 8.6 নিউটন হয়। খেয়াল করো তো এই যে নারকেলটা পড়তেছে এইখানে তো বাতাস আছে, তাই না? তাহলে এইখানে যেহেতু বাতাস আছে, আমরা জানি বাতাস একটা হচ্ছে প্রবাহী, তাহলে সে একটা ঘর্ষণ তৈরি করবে এখানে। সে ঘর্ষণটাকে আমরা কি বলি বলতো? প্রবাহী ঘর্ষণ বল।
তাহলে সেই ঘর্ষণ বলটা কোন দিকে কাজ করবে বলতো? সেই ঘর্ষণ বলটা অলওয়েজ আমরা জানি ঘর্ষণ বল অলওয়েজ কাজ করে হচ্ছে গতির বিপরীত দিকে। তাহলে ঘর্ষণ বলকে আমরা সাধারণত স্মল এফ দ্বারা প্রকাশ করি। তাহলে তুমি খেয়াল করো, তোমাকে বলে দিছে স্মল এফ সমান সমান 8.6 নিউটন। তো তুমি খেয়াল করো তো এই নারকেলটার উপর কয়টা বল কাজ করতেছে? দুইটা বল। একটা হচ্ছে নারকেলটার ওজন ডাব্লিউ, যেটা সরাসরি নিচের দিকে কাজ করতেছে, আর একটা হচ্ছে ঘর্ষণ বল, যেটা নারকেলের গতির বিপরীত দিকে কাজ করতেছে। তাহলে খেয়াল করো তো, নারকেলের ওজনটা যদি আমরা বের করে নিই, নারকেলের ওজন ডাব্লিউ সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে mg। তাহলে m এর মান তুমি খেয়াল করো, তোমাকে বলে দিছে 2, g এর মান হচ্ছে 9.8, সমান সমান করলে আসবে 19.6 নিউটন। তার মানে আমরা নারকেলের ওজনটা পেয়ে গেলাম কত? 19.6 নিউটন, যেটা কাজ করতেছে নিচের দিকে, আর ঘর্ষণ বলটা কাজ করতেছে উপরের দিকে। তাহলে তুমি খেয়াল করো তো, নারকেলটার উপর দুইটা বল ক্রিয়াশীল এবং বলদ্বয় পরস্পর কি বলতো? বিপরীতমুখী। তাহলে নারকেলের উপর ক্রিয়াশীল লব্ধি বল এফ নেট যদি আমরা বের করি সমান সমান কত বলতো? W মাইনাস হচ্ছে F। এটা কোত্থেকে লিখলাম? এই যে আমরা খেয়াল করো যে দুইটা বল যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল হয়, বলদ্বয়ের লব্ধি হচ্ছে F1 মাইনাস হচ্ছে F2, অর্থাৎ বড় বল থেকে আমরা ছোট বলটা মাইনাস করে দিব। তাহলে খেয়াল করো, আমরা F1 এর জায়গায় লিখছি হচ্ছে W, আর F2 এর জায়গায় লিখছি হচ্ছে স্মল f, কারণ কি আমাদের এখন এই দুইটা বল ক্রিয়াশীল। তাহলে তুমি এখানে যদি মান বসাও, তাহলে এখানে আসে দেখো 19.6 বিয়োগ হচ্ছে 8.6। তাহলে আমরা যদি এটা বিয়োগ করো, খেয়াল করো 19.6 বিয়োগ হচ্ছে 8.6, এটা করলে আসে হচ্ছে 11 নিউটন। অর্থাৎ নারকেলটার উপর ক্রিয়াশীল লব্ধি বল বা কার্যকরী বল হচ্ছে 11 নিউটন। এরপরে খেয়াল করো, আমরা কি জানি? তোমাকে নারকেলের ত্বরণ বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারি কত বলতো? এফ নেট সমান সমান হচ্ছে এম এ। তাহলে এইখান থেকে আমরা এ সমান সমান লিখতে পারি হচ্ছে এফ নেট ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে এফ নেট তুমি বের করছো কত? 11 নিউটন ডিভাইডেড বাই এম। এম এর মান তোমাকে বলে দিছে দেখো 2 কেজি। তাহলে 2 কেজি সমান সমান হচ্ছে 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তোমাকে নারকেলটার ত্বরণ বের করতে বলছে। তাহলে আমরা নারকেলের ত্বরণ পেলাম কত? 5.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এই অঙ্কগুলা বুঝে বুঝে করবা, দেখবা যে একেবারেই সহজ। অর্থাৎ ওই তিনটা যে আজকে সূত্র লিখলাম ওইগুলা বুঝলে তুমি এই অঙ্কগুলা পারবা। তো আসো আমরা এই অঙ্কটা থেকে রাজশাহী বোর্ড 2019-এ একটা অঙ্ক বানানো হয়েছে, আমরা আসো এই অঙ্কটা এবার যদি দেখি। দেখো আমাদের রাজশাহী বোর্ড 2019-এর যে প্রশ্নটা আছে, বারবার বলতেছি আজকের ক্লাসটা অবশ্যই তোমরা রাফ খাতায় লিখবা। তাহলে খেয়াল করো, আমাদের রাজশাহী বোর্ড 2019-এ কি বলছে দেখো। তোমার দুইটা বস্তু আছে, যে দুইটা বস্তু ভূমি হতে 50 মিটার উপরে আছে। তো প্রথম বস্তুটার ভর হচ্ছে 10 গ্রাম, আর দ্বিতীয় বস্তুটার ভর হচ্ছে কত গ্রাম? 20 গ্রাম। বলা হচ্ছে, তুমি একটু খেয়াল করো, আমাদেরকে এখানে বলে দিছে যে M1 বস্তুর কার্যকারী বল 0.78 নিউটন, M2 বলের কার্যকারী বল 0.039 নিউটন। তো তুমি খেয়াল করো, এখানে তারা ওয়ার্ডটা ব্যবহার করছে কি? খেয়াল করো, কার্যকারী বল। কার্যকারী বল বলতে এই কথাটার মানে কি? অর্থাৎ এই কথাটার মানেই হচ্ছে তোমাকে নিট বল যেটা, সেটা বলে দিছে, তাই না? কারণ কি, আমরা এফ নিট এটা সমান সমান আমরা সূত্র জানি কি? F1 মাইনাস হচ্ছে F2, আবার এফ নিট সমান সমান হচ্ছে F1 প্লাস হচ্ছে F2। এইটাকে আমরা বলি কি বলতো? কার্যকারী বল। অর্থাৎ তোমাকে ডাইরেক্ট মানটা বলে দিছে, এফ নেটের মান, কার্যকারী বলটা বলে দিছে। তাহলে আসো আমরা যদি এবার যদি দেখি, তোমাকে আর কি কি বলে দিছে। বস্তু দুটি একই সময়ে এখান থেকে তুমি ছেড়ে দিছো। আচ্ছা যাই হোক, ক নাম্বার প্রশ্নটা দেখো, বলো হচ্ছে M1 বস্তুর উপর বায়ুর ঘর্ষণ বলটা তোমাকে নির্ণয় করতে বলছে। তো আসো আমরা যদি একটু খেয়াল করো যে আমাদের M1 যে বস্তুটা আছে, এইটা মনে করলাম আমাদের M1 বস্তুটা। এই বস্তুটার ভর M1 সমান সমান 10 গ্রাম বলে দিছে। তাহলে এইটাকে যদি তুমি কেজিতে নিয়ে যাও, তাহলে আমাদেরকে কি করতে হবে? 1000 দ্বারা ভাগ করতে হবে, ভাগ 1000। তাহলে এটা আসবে হচ্ছে 0.01 কেজি। এখন তুমি খেয়াল করো তো, এই বস্তুটাকে তোমাকে কি বলছে দেখো তো, একই সময় ছেড়ে দেওয়া হলো। জাস্ট নারকেলের অঙ্কটা যা, এটাও সেম একই অঙ্ক। তুমি খেয়াল করো, এই বস্তুটাকে এদিকে ছেড়ে দিছো।
বলতো বস্তুটাকে যখন ছেড়ে দিবা বস্তুর নিচের দিকে কে কাজ করবে, বস্তুর ওজন, অর্থাৎ নিচের দিকে কাজ করবে হচ্ছে ডাব্লিউ, আর বস্তুর উপর উপরের দিকে কাজ করবে কে বলতো, বাতাসের ঘর্ষণ বল এফ। তাহলে আমরা এখান থেকে বলতো লিখতে পারি কি বলতো, যে আমরা এফ নিট সমান সমান হচ্ছে ডাব্লিউ মাইনাস হচ্ছে এফ, আমরা এই জিনিসটা লিখতে পারি। এখন তুমি খেয়াল করো তো আমাদের ডাব্লিউ এই জিনিসটা আমরা বের করতে পারি, ডাব্লিউ সমান সমান আমরা জানি কত, এম ইন্টু জি, এম এর মান তোমাকে বলে দিছে 0.01 ইন্টু হচ্ছে 9.8 সমান সমান দেখো কত আসে আমাদের 0.01 ইন্টু হচ্ছে 9.8, এখান থেকে আসে হচ্ছে 0.098 নিউটন। এখন খেয়াল করো M1 বস্তুর কার্যকারী বলটা তোমাকে বলে দিছে, তাহলে হচ্ছে F নিট সমান সমান তোমাকে বলে দিছে হচ্ছে 0.078 নিউটন। তোমাকে বের করতে বলছে বাতাসের ঘর্ষণ বল, যেটাকে আমরা স্মল f দ্বারা প্রকাশ করি, এটা তোমাকে বের করতে বলছে। তাহলে এই সূত্রে যদি মান বসায় দাও, দেখো তো এই F নিট মান হচ্ছে 0.078 সমান সমান W এর মান হচ্ছে 0.098 মাইনাস হচ্ছে স্মল এফ। তাহলে স্মল এফটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসো, তাহলে স্মল এফ সমান সমান আসবে হচ্ছে 0.098 মাইনাস হচ্ছে 0.078। তাহলে এইখান থেকে আমরা স্মল এফ এর মান দেখো কত আসে, মাইনাস 0.078। তাহলে এটা করলে আসে হচ্ছে 0.02 নিউটন, অর্থাৎ বাতাসের ঘর্ষণ বলটা হচ্ছে 0.02 নিউটন। এরপরে আসো খ নাম্বার যে কোশ্চেনটা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট ভাবে বুঝাই দিচ্ছি, পারবা তোমরা। তুমি খেয়াল করো তো এই দুইটা বস্তুকে আমরা একই সাথে ছেড়ে দিছি, তাই না? একই সাথে যখন ছেড়ে দিছি তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে আগে কোনটা নিচে পড়বে, অর্থাৎ 50 মিটার উপর থেকে দুইটা বস্তুকে তুমি একই সাথে ছেড়ে দিছো, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। তাহলে খেয়াল করো আমরা যদি এই জিনিসটা একটু বুঝি, দেখো কোন বস্তুটা আগে ভূমিতে পৌঁছাবে। তো আমরা আগে সূত্রটা তোমাকে ভাইয়া বুঝাই দিই। মনে করো এটা হচ্ছে একটা বিল্ডিং, আমরা এই বিল্ডিং এর ছাদ থেকে একটা বস্তুকে মনে করো কেউ একটা বলকে এখান থেকে ছেড়ে দিল। এই বিল্ডিংটার উচ্চতা মনে করলাম আমরা হচ্ছে এইচ, এই বিল্ডিংটার উচ্চতা কত, এইচ। তুমি একটা বস্তুকে এভাবে ছেড়ে দিছো, তাহলে এই বস্তুটা তোমাকে জিজ্ঞেস করছে না, খেয়াল করো তো কে আগে ভূমিতে পৌঁছাবে, তার মানে তোমাকে সময়টা বের করতে বলছে। তাহলে আমরা ধরে নিলাম এখান থেকে এখানে পড়তে তার টি সময় লাগে, তাই না? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে এইচ সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ জি টি স্কয়ার, তাই না? আমরা এটা হচ্ছে গতির অধ্যায়ে পড়ছি। এখন খেয়াল করো তো আমরা আজকে যে ম্যাথটা করব, এখানে তুমি খেয়াল করো তোমাকে কার্যকারী বল বলে দিছে। এই কথাটার মানে কি? এই কথার মানে হচ্ছে এই যে বস্তুটা এখানে পড়তেছে এখানে ঘর্ষণ বল ক্রিয়াশীল আছে, কিন্তু আমরা যখন গতি অধ্যায় পড়ছি এস ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এই সূত্রটা আমরা ইউজ করি কখন, যখন কোনো ঘর্ষণ থাকে না। তাহলে খেয়াল করো তো আমাদের এইখানে কিন্তু ঘর্ষণ আছে, তার মানে এইখানে তুমি এই সূত্রটা প্রয়োগ করতে পারবে না। তাহলে তোমরা এটা লিখে রাখো, এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, যখন ঘর্ষণ থাকবে না, থাকবে না। আচ্ছা, এখন এখানে জি এর পরিচয়টা কি বলতো? আমরা যদি ঘর্ষণ না থাকে একটা বস্তুকে ছেড়ে দিলে বস্তু জি ত্বরণের নিচের দিকে পড়ে, তাহলে এই জিটা হচ্ছে বস্তুর উপর কার্যকারী ত্বরণ, কার্যকারী ত্বরণ। অর্থাৎ যখন ঘর্ষণ থাকে না, অর্থাৎ সেখানে আর কোনো বল নাই, শুধু কাজ করতেছে ওজন, তখন হচ্ছে বস্তুর উপর। খেয়াল করো তো একটা বস্তুকে তুমি এখানে ছেড়ে দিছো, বস্তুর উপর যদি আর কোনো বল না কাজ করে তাহলে বস্তুটা ডব্লিউ সমান সমান এমজি, এই বলটার কারণে কি হবে বলতো, নিচের দিকে পড়বে। তাহলে দেখো তো বস্তুর ত্বরণ হিসেবে কাজ করে কে বলতো, জি। কিন্তু যদি ঘর্ষণ থাকে তখন তো এখানে আরো একটা বল তৈরি হয়, তাহলে ওই বলটার কারণে তোমার ত্বরণেরও কি হয়, পরিবর্তন হয়। তাহলে ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করব, ওই ক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে এইচ ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। দেখো এখানে এ হচ্ছে বস্তুর উপর কার্যকারী ত্বরণ। তাহলে এই সূত্রটা আমরা কখন ইউজ করব, এটা আমরা ইউজ করব হচ্ছে যখন ঘর্ষণ থাকবে,
অর্থাৎ ঘর্ষণ যদি থাকে তখন আমরা জি ব্যবহার না করে আমরা এ ব্যবহার করব। এই জিনিসটা ভালো করে বুঝে নাও এবং তোমাদের নোট খাতাও লিখে রাখবা যে যদি বস্তুর ঘর্ষণহীন হয় তাহলে হচ্ছে তার উপর ত্বরণ হিসেবে কাজ করে অভিকর্ষজ ত্বরণ, কিন্তু যদি ঘর্ষণ থাকে তাহলে সেখানে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তে তার উপর অন্য একটা ত্বরণ কাজ করবে। কারণ কি এখানে আরো একটা বল আছে, সো ত্বরণের মানেরও কি হবে, পরিবর্তন হবে। তা আসো আমরা এবার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটাতে যদি যাই, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। তাহলে আমরা প্রথমে আসো M1 বস্তুর জন্য যদি আমরা বের করি, M1 বস্তুর জন্য। তো খেয়াল করো তো তোমাকে এখানে যে যে ইনফরমেশন গুলা দেওয়া আছে আমাদেরকে, দেখো হাইট বলে দিছে তোমাকে h সমান সমান হচ্ছে 50 মিটার, তারপরে হচ্ছে তোমাকে কার্যকারী বল F নিট সমান সমান বলে দিছে 0.078 নিউটন, তারপর হচ্ছে M সমান সমান তোমাকে বলে দিছে 10 গ্রাম, মানে হচ্ছে 0.m1 এটা 01 কেজি। আচ্ছা আমরা বের করব মনে করো হচ্ছে T1 ইকুয়াল হচ্ছে what, তাহলে খেয়াল করো তা আমরা লিখতে পারি হচ্ছে h সমান সমান হচ্ছে ut প্লাস হাফ a t1 স্কয়ার। খেয়াল করো ut1 প্লাস হচ্ছে হাফ a1 t1 স্কয়ার। এখন খেয়াল করো তো আমরা এখানে জি লিখি নাই, কারণ কি আমরা জানি একটা বস্তুকে উপর থেকে নিচে ছেড়ে দিলে আমরা গতি অধ্যায় জি দিয়ে করছি, কারণ কি ওইখানে ঘর্ষণ নিয়ে তোমার কোনো আলোচনা করা হয় নাই বা ঘর্ষণহীন আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে যেহেতু ঘর্ষণের কথা বলা হচ্ছে যার কারণে এখানে জি কাজ না করে অন্য একটা ত্বরণ কাজ করবে। তাহলে তোমাকে আগে এই এটাকে বের করে নিতে হবে। তা আসো আমরা এটা কিভাবে বের করতে পারি, খেয়াল করো তো তোমাকে নিট বলটা বলে দিছে, তাহলে আমরা এফ নিট সমান সমান হচ্ছে m1 a1, তাহলে এইখান থেকে খেয়াল করো তো আমরা a1 সমান সমান লিখতে পারি হচ্ছে এফ নিট ডিভাইডেড বাই হচ্ছে m1, তাহলে নিট বলটা তোমাকে বলে দিছে 0.078 আর m1 এর মান দেখো বলে দিছে 0.01। তাহলে এইখান থেকে যদি তুমি বের করো দেখো আমাদের 0.078 ভাগ 0.01 এটা করলে আসে হচ্ছে 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই জিনিসটা দেখলেও তুমি বুঝতে পারবা। খেয়াল করো তো আমাদের যখন ঘর্ষণ কাজ করে দেখো ত্বরণটা হয় কত 7.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু যদি ঘর্ষণ না থাকে পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণ হিসেবে কাজ করে কে বলতো, অভিকর্ষজ ত্বরণ, তার মান কত 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো তো ত্বরণের মানের কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আমরা এটা ভালো করে বুঝবা এবং এটা কেয়ারফুলি ম্যাথটা করবা। তাহলে এই মানগুলো আমরা এখানে বসায় দাও। h1 এর মান হচ্ছে 50, দেখো u এর মান কত তুমি খেয়াল করো তো, তোমাকে এখানে বলা হচ্ছে দুটি বস্তুকে একই সময়ে ছেড়ে দেয়া হলো। বলো তো আমরা যদি একই সময়ে ছেড়ে দিয়ে আমরা গতি অধ্যায় করছি, এই টাইপের বস্তুকে আমরা বলি মুক্তভাবে পড়ন্ত বস্তু, অর্থাৎ জাস্ট তুমি ছেড়ে দিচ্ছ। তাহলে আদিবেগ কত বলো তো, আদিবেগ হচ্ছে 0। তাহলে আমরা এখানে যদি বসাও 0 ইন্টু হচ্ছে t1 প্লাস হাফ ইন্টু হচ্ছে 7.8 ইন্টু হচ্ছে t1 স্কয়ার। তাহলে এখান থেকে 50 সমান সমান হচ্ছে হাফ ইন্টু 7.8 t1 স্কয়ার। তাহলে এইখান থেকে যদি তুমি দুইটাকে এইদিকে গুণ করো তাহলে 2 ইন্টু 50 আর 7.8 দ্বারা যদি আমরা ভাগ করো 7.8 সমান সমান t1 স্কয়ার। তাহলে আমরা এখান থেকে t1 সমান স্কয়ারটা এইদিকে আসলে কি হয়ে যাবে রুট ওভার, তাহলে হচ্ছে রুট ওভার 2 ইন্টু 50 ডিভাইডেড বাই 7.8। এখানে আমরা ক্যালকুলেশন করলে এটার মান আসে 3.58 সেকেন্ড। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে প্রথম বস্তুটা পড়তে 3.58 সেকেন্ড সময় লাগবে। তাই একই ভাবে আসো আমরা যদি দ্বিতীয় বস্তুটা পড়তে কতক্ষণ সময় লাগে, তাহলে ভাই এখানে জাস্ট m2 লিখে দিলাম। এখানে মনে করো m2, এটা হচ্ছে a2, তাহলে এটাও a2, এটা হচ্ছে a2, তাহলে a2 সমান সমান দেখো দ্বিতীয় বস্তুটার ভর তোমাকে বলে দিছে হচ্ছে 20 গ্রাম। তাহলে এখানে আমরা হচ্ছে এগুলাকে m2 করে দিলাম, আমরা এখন t2 হিসাব করব। তাহলে 20 গ্রাম মানে কত 0.02 কেজি। তাহলে এখানেও বসায় দিলাম। তাহলে দেখো এখান থেকে যদি আমরা a2 এর মান বের করি 0.078 ভাগ হচ্ছে 0.02, তাহলে এটা করলে আসে হচ্ছে আমাদের তোমার a2 এর মান আসে হচ্ছে 3.9 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ঠিক একই ভাবে আমরা যদি t2 টা এখন এই সূত্রে বের করি, মনে করো আমরা এখন m2 বস্তুর জন্য s = u t2 a2 t2 স্কয়ার
তাহলে হচ্ছে টি টু এখানে আমরা বসাইলাম হচ্ছে 3.9, তাহলে এটাও আসবে তোমার 3.9, তাহলে এখানেও আসে হচ্ছে টি টু স্কোয়ার, তাহলে এটাও আসবে তোমার 3.9, এখানেও আমরা লিখলাম 3.9। তাহলে এইখান থেকে যদি তুমি টি টু এর মানটা ক্যালকুলেট করো, দেখো আমাদের টি টু এর মানটা আসে দেখো কত, তোমার 2 × 50 ভাগ 3.9 রুট ওভার অ্যান্সার, এটা করলে আসে হচ্ছে 7 পয়েন্ট, ধরো 2 × হচ্ছে 50 ভাগ 3.9, এটা করলে আসছে হচ্ছে আমাদের তোমার, দেখো আমাদের ত্বরণের মানটা একটু ভুল হয়েছে, দেখো আমাদের এখানে কার্যকারী নেট বলটা একটু দেখো কত দেওয়া আছে, এই ক্ষেত্রে নেট বল দেওয়া আছে 0.039, তাহলে এখানে 0.039 হবে, তাহলে আমরা এখানে ভাগ করলে দেখো কত আসে 0.039 ভাগ হচ্ছে 0.02, এটা করলে আসে হচ্ছে 1.95, অর্থাৎ এখানে আমাদের হবে হচ্ছে এর মান 1.95, এখানেও 1.95, তাহলে এখানেও আসবে 1.95। কারণ কি খেয়াল করো ভাইয়া, এটা লিখতে ভুল করছি, কার্যকারী বল M2 এর জন্য কত দেওয়া 0.039, তাহলে এখানে বসালে, তাহলে এইখান থেকে তুমি ক্যালকুলেট করলে এটার মান আসে হচ্ছে 7.16 সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো টি2 এর মান পেলাম হচ্ছে আমরা 7.16 সেকেন্ড, আর একটু আগে আমরা টি1 এর মান পাইছি হচ্ছে 3.58 সেকেন্ড। তো তুমি খেয়াল করো, এবার আমরা যদি কোশ্চেনে আসি, কোশ্চেনে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে কোন বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে, তা আমরা দেখতেছি প্রথম বস্তুটা ভূমিতে পৌঁছাইতে 3.58 সেকেন্ড সময় লাগে, কিন্তু দ্বিতীয় বস্তুটার জন্য 7 সেকেন্ডের বেশি সময় লাগে, তাহলে অবশ্যই M1 বস্তুটি আগে ভূমিতে পৌঁছাবে। এখন খেয়াল করে আমরা পরবর্তী যে সৃজনশীলটা আছে দিনাজপুর বোর্ড 2016, তো আসলে আমরা এখানে কি বলা হচ্ছে, দেখো বলা হচ্ছে 3.92 ওজনের একটি খেলনা গাড়ি, খেয়াল করো 3.92 ওজনের একটা খেলনা গাড়ি, আচ্ছা ঠিক আছে, উপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে, ঘর্ষণ বলের মান তোমাকে বলা আছে। তাহলে তুমি খেয়াল করো, আমরা যদি একটু বুঝি, মনে করো এখানে একটা খেলনার গাড়ি দেওয়া আছে, এখানে একটা খেলনার গাড়ি দেওয়া আছে, এই খেলনার গাড়িটার উপরে তুমি একটা বল প্রয়োগ করছো, আমরা জানি আমরা যে বলটা প্রয়োগ করি তার মান আমরা বলি হচ্ছে কত, এফ। এরপরে তুমি খেয়াল করো, তোমাকে বলা হচ্ছে ঘর্ষণযুক্ত মেঝেতে এই বলটা তুমি প্রয়োগ করছো, তাহলে বলের বিপরীত দিকে ঘর্ষণ কাজ করবে, তাহলে এইটার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করতেছে হচ্ছে এফ, এটার মান তোমাকে বলে দিছে দেখো কত, ঘর্ষণ বল 0.5 নিউটন, 0.5 নিউটন। তো তোমাকে প্রথম কোশ্চেনটা বলা হচ্ছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো, অর্থাৎ তুমি যে বলটা প্রয়োগ করছো এই বলটার মান তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি খেয়াল করো, আমরা নারকেলের যে অঙ্কটা করছি, তারপরে একটু আগে যে রাজশাহী বোর্ডের যে অঙ্কটা করছি, প্রত্যেকটারই ক নাম্বার প্রশ্নটা প্রায় সেম রকম। তাহলে বলো তো আমরা এখান থেকে যদি লিখি যে আমরা জানি বলো তো এফ নিট সমান সমান হচ্ছে কত, এম এ। তুমি খেয়াল করো তো, তোমাকে ত্বরণটা বলে দিছে, দেখো ত্বরণ কত বলে দিছে, ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে আমাদেরকে এই ক্ষেত্রে ত্বরণ এর মানও বলে দিছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন আসো আমরা তাহলে এফ নেট এটাকে আমরা কত লিখতে পারি, দেখো তো, দেখো তো দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে আমরা লিখতে পারি এফ নেটের জায়গায় লিখতে পারি এফ মাইনাস স্মল এফ সমান সমান এম এ। তাহলে খেয়াল করো তো এটা কোত্থেকে লিখছি, এই যে এখান থেকে, যে দুইটা বল বিপরীত দিকে যদি ক্রিয়াশীল হয় তাহলে এফ নিট সমান সমান F1 মাইনাস F2, F1 মানে আমরা লিখলাম হচ্ছে এফ, আর F2 মানে লিখলাম হচ্ছে স্মল এফ, অর্থাৎ যেহেতু দুইটা বল বিপরীত দিকে কাজ করতেছে। তো খেয়াল করো তো তোমাকে ক্যাপিটাল এফ বের করতে বলছে, তাহলে ক্যাপিটাল এফ সমান সমান আমরা লিখতে পারি স্মল এফ প্লাস এম এ। তো তুমি খেয়াল করো তো স্মল এফ এর মান তোমাকে বলে দিছে 0.5 প্লাস এর মানও বলে দিছে 0.5। তো তুমি খেয়াল করো তো এই প্রশ্নে তোমাকে এম এর মানটা বলা নাই,
তা আমরা এম এর মানটা কিভাবে বের করতে পারি? দেখো এম এর মান বের করার জন্য তোমাকে বলে দিছে এত নিউটন ওজনের খেলনার গাড়ি, অর্থাৎ গাড়িটার ওজন বলে দিছে। তাহলে বলো তো গাড়িটার ওজন ডব্লিউ সমান সমান তোমাকে বলে দিছে দেখো 3.92। এখন দেখো তো ডব্লিউ মানে আমরা কত জানি, বস্তুর ওজন ডব্লিউ সমান এমজি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এমজি সমান সমান হচ্ছে 3.92। তাহলে এইখান থেকে এম সমান সমান আমরা লিখতে পারি 3.92 ডিভাইডেড বাই জি। তাহলে 3.92 ডিভাইডেড বাই জি মানে 9.8। তাহলে এইখান থেকে যদি আমরা বের করি এম এর মান আসে হচ্ছে তোমার 0.4 কেজি। তাহলে খেয়াল করো, অর্থাৎ আমরা দেখলাম এই সূত্রে আমাদের বস্তুর ভর জানা লাগে। তো ভর বের করার জন্য বস্তুর ওজন দেওয়া ছিল, তো ওজন থেকে আমরা ভরটা বের করে নিলাম। তাহলে এই মানটা এখানে বসায় দিলাম 0.4। তাহলে এইখানে আমরা ক্যালকুলেট করলে আমাদের এই মানটা আসে হচ্ছে 0.7 নিউটন। অর্থাৎ বস্তুর উপর যে প্রযুক্ত বলটা ছিল, অর্থাৎ তুমি যে বলে ধাক্কা দিচ্ছ সেই বলটার মান কত, 0.7 নিউটন। তা আসো খ নাম্বার যে প্রশ্নটা আছে, এবার আমরা খ নাম্বার প্রশ্ন যদি যাও, দেখো খ নাম্বারে আমাদেরকে বলা হচ্ছে ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণহীন অবস্থায় ত্বরণের কি রূপ পরিবর্তন হবে। তাহলে খেয়াল করো তো ঘর্ষণ যুক্ত অবস্থায় তোমাকে ত্বরণটা বলে দিছে কত বলতো, 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের ঘর্ষণ যুক্ত অবস্থায়, ঘর্ষণ যুক্ত অবস্থায় ত্বরণ এ সমান সমান তোমাকে বলে দিছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তোমাকে বলা হচ্ছে ঘর্ষণহীন অবস্থায় ত্বরণ কত হবে। তাহলে তাহলে আমরা ঘর্ষণহীন অবস্থায়, ঘর্ষণহীন অবস্থায় ত্বরণ, আমরা মনে করলাম এটাকে এ প্রাইম ধরলাম, আমরা এটা বের করব। অর্থাৎ আমরা যেহেতু ঘর্ষণ যুক্ততা জানি, ঘর্ষণহীন অবস্থাটা জানলেই হচ্ছে আমরা পরিবর্তনটা বের করতে পারবো। তা আসো ভাই আবার একটু খেলনা গাড়িটা যদি আঁকি, খেয়াল করো তো তোমার এই গাড়িটার উপর এখন যে তলটাতে আছে তোমার এইখানে কোনো ঘর্ষণ নাই। তাহলে বলো তো তুমি যখন গাড়িটাকে এই দিকে এফ বল প্রয়োগ করবা, এর পিছনের দিকে কোনো বল কাজ করবে কিনা। খেয়াল করো তো তুমি গাড়িটাকে যখন সামনের দিকে এফ বল প্রয়োগ করবা, পিছনের দিকে কোনো বল কাজ করবে কিনা, না। কারণ কি বলো তো, তোমাকে বলেছে ঘর্ষণহীন, অর্থাৎ এখানে কোনো ঘর্ষণ নাই। তাহলে ঘর্ষণ যদি না থাকে তোমার পিছনের দিকে যে ঘর্ষণ বলটা কাজ করতো এইটা এখন কি হবে বলো তো, থাকবে না। তাহলে গাড়িটার উপর এখন একমাত্র ক্রিয়াশীল বল কত বলো তো, তুমি যে বলটাতে গাড়িটাকে ধাক্কা দিচ্ছ। অর্থাৎ যেহেতু আমাদের ঘর্ষণহীন বলে দিছে, এই কথার মানে গাড়ির উপর একটা বলই কাজ করবে, সেটা হচ্ছে এফ, যেটা আমরা আগের ম্যাথটাতে বের করছি 0.7 নিউটন। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ সমান সমান এম এ প্রাইম। তাহলে এ প্রাইম সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে এফ ডিভাইডেড বাই এম। তাহলে এফ এর মান আমরা বের করছি আগের ম্যাথে 0.7, এম ছিল 0.4, এটা করলে আসে 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তুমি খেয়াল করো তোমাকে বের করতে বলছে ত্বরণের কি রূপ পরিবর্তন হবে। তাহলে আগে ত্বরণ ছিল 0.5, এখন হচ্ছে 1.75। তাহলে আমরা যদি ত্বরণের পরিবর্তনটা বের করি তাহলে খেয়াল করো, সুতরাং ত্বরণের পরিবর্তন সমান সমান এ প্রাইম মাইনাস এ। তাহলে 1.75 মাইনাস 0.5 সমান সমান 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ ঘর্ষণযুক্ত এবং ঘর্ষণহীন অবস্থায় ত্বরণটা কি হবে, 1.25 গুণ বেশি হবে। এখানে যে এসডব্লিউটা আছে তো ভাই এর আগে বলে দিছি, তো তোমরা এই এসডব্লিউটা করে নিও। তো এখন খেয়াল করো আমরা ঢাকা বোর্ড 2019-এ যে প্রশ্নটা আছে, আমরা এই প্রশ্নটা যদি একটু খেয়াল করো তো বলা হচ্ছে সালমান 400 গ্রাম বলের একটি স্থির ফুটবলের উপর 2 সেকেন্ড যাবত 5 নিউটন বল প্রয়োগ করে। অর্থাৎ একটা বল ছিল, যে বলটা ছিল কি বলতো স্থির, এর উপর সে কি করছে 2 সেকেন্ড ধরে 5 নিউটন বল প্রয়োগ করছে। তাহলে এই হচ্ছে একটা ফুটবল, এই ফুটবলটার উপর তুমি একটা বল প্রয়োগ করছো, তাহলে প্রয়োগকৃত বল এফ সমান সমান 5 নিউটন তোমাকে বলে দিছে, তাই না। আমরা জানি যে প্রয়োগকৃত বলটাকে আমরা ক্যাপিটাল এফ দ্বারা প্রকাশ করি।
ফুটবলের অবস্থান থেকে 120 মিটার দূরে, আচ্ছা শাকিলের দিকে বলটি গড়িয়ে যেতে থাকে। খেয়াল করো আরেকটা জিনিস বলে দিছে, মাঠের ঘর্ষণ বল 1 নিউটন। তাহলে ঘর্ষণ বলটা কাজ করে কোন দিকে? বিপরীত দিকে। তাহলে এফ সমান সমান তোমাকে বলে দিছে 1 নিউটন। ক নাম্বার কোশ্চেনটা খেয়াল করো, বলা হচ্ছে ফুটবলের ত্বরণ কত। তাহলে খেয়াল করো তো, ফুটবলের উপর দুইটা বল কাজ করতেছে, দুইটা বল পরস্পর বিপরীত দিকে। তাহলে আমরা এই ক্ষেত্রে কার্যকারী বল বা নিট বলটা বের করব। তাহলে আমরা এফ নিট সমান সমান কত হবে বলো তো? এফ মাইনাস স্মল এফ। তাহলে এফ নিট সমান সমান আমরা এফ এর মান হচ্ছে 5 বিয়োগ 1 সমান সমান 4 নিউটন। তাহলে তুমি খেয়াল করো আমাদেরকে ত্বরণ বের করতে বলছে। তাহলে আমরা আবার কি জানি? আবার জানি হচ্ছে এফ নিট সমান সমান এম এ। তাহলে এ সমান সমান দেখো কত আসবে? এফ নিট ডিভাইডেড বাই হচ্ছে এম। তাহলে নিট বলটা তুমি বের করছো কত? 4 নিউটন। এম এর মান তুমি দেখো বলে দিছে হচ্ছে 400 গ্রাম। তাহলে এম সমান সমান হচ্ছে 400 গ্রাম। তাহলে আমরা এই গ্রামটাকে যদি তুমি কেজিতে নিয়ে যাও, তাহলে আমাদের দেখো গ্রামটাকে আমরা কেজিতে নিলে আসবে হচ্ছে 0.4 কেজি। তাহলে এখানে 0.4 বসায় দিলাম। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি আসবে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তুমি খেয়াল করো তো, আজকে যতগুলা সৃজনশীল করেছি সবগুলা ক নাম্বার একই টাইপ প্রশ্ন। হয় তোমাকে ত্বরণ বের করতে বলা হয়, না হয় ঘর্ষণ বল বের করতে বলা হয়, না হয় প্রয়োগকৃত বলটা বের করতে বলা হয়। অর্থাৎ কখনো এইটা বের করতে বলে, কখনো এইটা বের করতে বলছে, আবার কখনো, অর্থাৎ এই তিনটা রাশি ঘুরে ফিরে তোমাকে ক নাম্বার প্রশ্নটাতে বের করতে বলা হচ্ছে। তো এখন আসো আমরা খ নাম্বার যে প্রশ্নটা আছে, বলা হচ্ছে ফুটবলটি শাকিলের কাছে পৌঁছাবে কিনা। তো এই জিনিসটা আসো আমরা একটু দেখাই, তাহলে চিত্রে যদি দেখাই তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো খেয়াল করো, আমরা মনে করলাম এখানে একটা ফুটবল ছিল এ বিন্দুতে। এই ফুটবলটা তোমাকে প্রথমে বলে দিছে একটা স্থির ফুটবল। তাহলে এখানে ইউ সমান সমান তোমার হচ্ছে কত? 0। তো এই ফুটবল থেকে দেখো আমরা মনে করলাম এইখানে হচ্ছে শাকিল দাঁড়ানো আছে। শাকিল এখানে দাঁড়ানো আছে। এই দূরত্বটা তোমাকে বলে দিছে তারা দেখো 120 মিটার, অর্থাৎ 120 মিটার দূর হচ্ছে শাকিল দাঁড়ানো আছে। এরপরে বলা হচ্ছে এই ফুটবলটায় তুমি বল প্রয়োগ করছো এইদিকে, তো সেই বলটা তোমাকে বলে দিছে দেখো কত? 5 নিউটন। এফ সমান সমান হচ্ছে 5 নিউটন। এখন এই বলটা কতক্ষণ ক্রিয়াশীল ছিল তাও তোমাকে বলে দিছে দেখো 2 সেকেন্ড ক্রিয়াশীল ছিল। তাহলে তুমি একটু খেয়াল করো তো, আমরা মনে করো এরকম একটা তলে একটা বস্তু রেখে যদি এভাবে 2 সেকেন্ড ধরে একটা বস্তুকে ধাক্কা দিয়ে ছেড়ে দিই, তুমি খেয়াল করো তো বলটা অপসরণের পর সে কিছু দূর যায় কি হয় দেখো তো? থেমে যাচ্ছে। তাহলে কিছু দূর যায় কি হয়? সে থেমে যায়। তাহলে তুমি খেয়াল করো তো, এই বস্তুটাকে আমরা বল দিছি মনে করো 2 সেকেন্ড পর্যন্ত। তাহলে 2 সেকেন্ডে বস্তুটা এ থেকে মনে করলাম বি বিন্দুতে আসুক, অর্থাৎ তুমি যতক্ষণ বল দিছো ততক্ষণে সে 2 বিন্দুতে আসে। এবার বল অপসরণের পরও সে কিছুক্ষণ কি হয়? গড়িয়ে গড়িয়ে চলে। তাহলে আমরা মনে করলাম এই গড়িয়ে গড়িয়ে সে বি থেকে এরকম কোন একটা পয়েন্ট সি তে আসলো। এখন এই দূরত্বটাকে আমরা মনে করলাম হচ্ছে S1, আর এই দূরত্বটাকে আমরা মনে করে ধরলাম হচ্ছে S2। তো তুমি খেয়াল করো তো, আমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এই বলটা শাকিলের কাছে পৌঁছাবে কিনা। তো তুমি খেয়াল করো তো, আমরা S1 আর S2 যদি বের করি, অর্থাৎ S1 এর মান একটা বের করব, আমরা S2 এর একটা মান বের করব। S সমান সমান S1 প্লাস S2, এই দুইটার যোগফল যদি 120 মিটার হয় তাহলে আমরা বলতে পারবো হ্যাঁ বলটা শাকিলের কাছে পৌঁছাবে। যদি 120 এর চেয়ে কম হয় তাহলে শাকিলের কাছে কি হবে না? পৌঁছাবে না। তো আসো আমরা প্রথম যে অংশ আছে এই অংশের দিকে খেয়াল করো। বলো তো এই অংশ অর্থাৎ এ থেকে বি, এইখান থেকে আমরা মনে করলাম 2 সেকেন্ড সময় লাগছে। এই 2 সেকেন্ডে বস্তুর উপর বল আছে, আর এই ক্ষেত্রে বস্তুর উপর একটা ত্বরণও আছে। আগের কোশ্চেনটাতে আমরা এই ত্বরণটা বের করছি। এই ত্বরণটা আমরা এই অংশে ত্বরণটার মান পাইছি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এস বের করি তাহলে আমরা এস সমান সমান হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে এটাকে আমরা S1 ধরলাম, অর্থাৎ এই অংশটাতে। তাহলে ইউ এর মান দেখো তোমাকে বলে দিছে 0 ইন্টু টি এর মান 2 সেকেন্ড প্লাস হাফ ইন্টু হচ্ছে 10 ইন্টু হচ্ছে 2 স্কয়ার।
তাহলে হচ্ছে 20 মিটার। অর্থাৎ আমরা S1 এর মানটা ভাই এখানে লিখে রাখলাম, S1 এর মান পেলাম হচ্ছে আমরা 20 মিটার। অর্থাৎ প্রথম 2 সেকেন্ড যতক্ষণ তার উপর বলটা ক্রিয়াশীল ছিল ততক্ষণ সে কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 20 মিটার। তো এবার আসো, তোমাকে বলা হচ্ছে দেখো কি 2 সেকেন্ড যাবত বল ক্রিয়া করে, এরপরে খেয়াল করো বলটি কি করছে, গড়িয়ে গড়িয়ে তো সামনের দিকে যেতে থাকে, তাহলে 2 সেকেন্ড পরেও তো বলটা আরেক কিছু দূর কি হবে, সামনের দিকে যাবে। এখন আসো বলটা থেমে যায়, বলতো বলটা কেন থেমে যাবে? বলতো বলটা যখন এভাবে গড়ায় গড়ায় সামনের দিকে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমরা মনে করলাম সেই ফুটবলটা, এই ফুটবলটা যখন সামনের দিকে যাবে তখন ফুটবলের গতির বিপরীত দিকে কে কাজ করবে বলতো? ঘর্ষণ বলটা কাজ করবে। আর এই ঘর্ষণ বলটা আমরা জানি কি হয়, বলের গতিটাকে কি করবে, বাধা দান করবে, ফলে এই বলটা আস্তে আস্তে কি হবে, থেমে যাবে। তাহলে তুমি খেয়াল করো তো এইটার উপর যে ঘর্ষণ বলটা, সেই ঘর্ষণ বলটা তোমাকে বলে দিছে দেখো কত, 1 নিউটন, তাহলে 1 নিউটন। তাহলে তুমি খেয়াল করো তো এখানে আমরা একটা মাইনাস দিলাম, যে ঘর্ষণ বলটা যেহেতু বিপরীত দিকে কাজ করে এই কারণে আমরা এখানে ঘর্ষণ বল যখন লিখবো তখন হচ্ছে মাইনাস লিখতে হবে। এখন তুমি বলতে পারো যে ক নাম্বার যে প্রশ্নটা পড়াইছি তোমরা একটু খাতায় দেখো, যে আমরা বলটা এই দিকে ছিল হচ্ছে 5 নিউটন, এই দিকে ছিল হচ্ছে আমরা F সমান সমান 1 নিউটন লিখছিলাম, আর F নিট সমান সমান হচ্ছে F মাইনাস স্মল f 5 মাইনাস 1 সমান সমান 4 পাইছিলাম। তোমরা একটু খাতায় দেখো, এই জিনিসটা একটু ক্লিয়ার হতে হবে, নাহলে কিন্তু পরীক্ষা ভুল করে ফেলবা। দেখো আমরা এইখানে 1 নিউটন প্লাস লিখছি, কিন্তু আবার এখানে ঘর্ষণ বলটা মাইনাস লিখছি, এটার কারণটা কি? তো এইটার কারণটা দেখো, আজকে এই সূত্রটা যখন ভাইয়া বুঝাইছি তখন আমরা দেখাই দিছি এটার কারণটা কি। খেয়াল করো কারণটা আমরা যদি বুঝাই, বলতো আমাদের নেট বল এটা মানে আমরা কি জানি, দুইটা বলের যোগফল F1 প্লাস F2, তাহলে হচ্ছে F প্লাস বলতো এই এফটা কোন দিকে কাজ করতেছে, বিপরীত দিকে। অর্থাৎ তুমি সূত্রের শুরুতেই এখানে একটা মাইনাস বসায় দিছো, খেয়াল করো, তখন এটা হয়ে গেছে এফ মাইনাস হচ্ছে এফ। অর্থাৎ আমরা আগে একটা এখানে মাইনাস বসায় দিচ্ছি, যার কারণে এখানে অতিরিক্ত আরেকটা মাইনাস দেখায় নাই, যার কারণে আমরা এই ক্ষেত্রে আমরা প্লাস লিখি। কারণ কি, আমরা সূত্র যখন লিখছি তখনই এখানে আমরা মাইনাসটা বসায় দিছি, আর এই ক্ষেত্রে আমাদেরকে মাইনাসটা অবশ্যই দিতে হবে। তো আসো আমরা যে আমাদের ঘর্ষণ বল হচ্ছে কত বলে দিচ্ছে, -1 নিউটন। তাহলে আসো আমরা এর জন্য যদি আমরা F সমান সমান আমরা m a, এখান থেকে আমরা a এর মান যদি বের করি তাহলে F ডিভাইডেড বাই m, F এর মান দেখো -1, m এর মান হচ্ছে 0.4, তাহলে এইখান থেকে দেখো আমাদের এর মান আসে হচ্ছে তোমার -2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো তো ঘর্ষণ বলের কারণে বস্তুটার কি হচ্ছে বলতো, মন্দন হচ্ছে। তাহলে বলতো বস্তুটার যেহেতু মন্দন হচ্ছে তাহলে বস্তুটা আস্তে আস্তে কি হবে, থেমে যাবে। তাহলে আমরা মনে করলাম সি বিন্দুতে বস্তুটা থেমে যায়, তাহলে থেমে যাবে এই কথার মানে এই বিন্দুতে তার বেগ কত হবে বলতো, শেষ বেগটা হবে 0। তো এবার আসো আমরা বিসি অংশের জন্য যদি আসি, যে বিসি অংশে তাহলে আমরা এই বিন্দুতে খেয়াল করো তো, এই বি বিন্দুতে আমাদের আদিবেগ কত, যে বি বিন্দুতে আদিবেগ ইউ সমান সমান, খেয়াল করো তো এই মানটা কত আমরা যদি একটু দেখি। তো ভাইয়া আসো আমরা এই মানটা একটু বের করি, যে বি বিন্দুতে তার বেগটা কত। তুমি খেয়াল করো তো এইখান থেকে বি বিন্দুতে আসতে তার উপর একটা বল ক্রিয়াশীল ছিল, এ থেকে বি তে আসতে তার ত্বরণ লাগছে হচ্ছে কত, 10। তাহলে আসো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে 2 সেকেন্ডে বস্তুটার বেগ কত হয় আমরা যদি সেটা বের করি, তাহলে বি বিন্দুতে 2 সেকেন্ড পর বেগ v u প্লাস at। তাহলে আমরা এই বিন্দুটাতে এই যে এই অংশের জন্য বেগটা বের করে নিচ্ছি, যে a থেকে b তে যখন আসে বস্তুটা তাহলে তখন b বিন্দুতে তার বেগটা কত হয়। তাহলে খেয়াল করো তো u এর মান 0 প্লাস a এর মান কত দেখো 10, এখান থেকে এখানে আসতে সময় লাগে 2 সমান সমান 20 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো তো 2 সেকেন্ড পর বস্তুটা যখন বি বিন্দুতে আসবে তখন তার বেগটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এইবার মনে করে এটা ভুলে যাও তুমি, তাহলে এটা যদি ভুলে যাও বি বিন্দুতে আমরা বেগ পাইছি কত, খেয়াল করো তো 20 মিটার পার সেকেন্ড। তাহলে বিসি অংশের ক্ষেত্রে এই 20টাই কি বেগ হিসাবে কাজ করবে বলো তো, আদিবেগ হিসাবে কাজ করবে। তাহলে আমরা এখানে ইউ এর জায়গায় লিখতে পারি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড।
তো এখন আসো আমরা h2 টা যদি আমরা বের করি তাহলে আমরা জানি, দেখো আমরা v স্কয়ার বা v প্রাইম স্কয়ার সমান সমান u স্কয়ার প্লাস 2a s2। তাহলে এইখানে দেখো v প্রাইম মানে কত, শেষ বেগটা 0 স্কয়ার সমান সমান u এর মান দেখো 20, তাহলে 20 স্কয়ার প্লাস 2 ইনটু এর মান দেখো মাইনাস 2.5 ইনটু হচ্ছে s2। তাহলে এইখান থেকে যদি তুমি s2 এর মান বের করো, s2 এর মান আসে হচ্ছে 80 মিটার। তাহলে তুমি খেয়াল করো তো আমরা s1 এর মানটা কত পাইছি, আমরা s1 এর মান পাইছিলাম হচ্ছে 20 মিটার, s2 এর মান পাইছি হচ্ছে আমরা 80 মিটার। তাহলে সুতরাং s সমান সমান s1 প্লাস s2 সমান সমান 20 যোগ 80 সমান 100 মিটার। তাহলে তুমি একটু খেয়াল করো তো আমাদের শাকিল কত মিটার দূরে দাঁড়ানো ছিল, শাকিল হচ্ছে 120 মিটার দূরে দাঁড়ানো ছিল, অথচ আমরা বের করলাম যে আমাদের ফুটবলটা গড়ায় গড়ায় 100 মিটার দূরে যে থেমে যায়। তাহলে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে শাকিলের কাছে পৌঁছাবে কিনা, তাহলে আমরা বলতে পারি শাকিলের কাছে পৌঁছাবে না। এরপরে খেয়াল করো তো আমাদের রাজুক উত্তরার যে কোশ্চেনটা আছে এইটা আর এটা সেম একই প্রশ্ন। এখানে তুমি খেয়াল করো বলা হচ্ছে বস্তুটি 500 মিটারের অধিক দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। ঠিক একই রকম তুমি দূরত্বটা বের করবা, বের করার পরে দেখবা যে 500 চেয়ে যদি বেশি আসে তাহলে অতিক্রম করতে পারবে, আর যদি 500 চেয়ে কম আসে তাহলে অতিক্রম করতে পারবে না। এরপরে দেখবা তোমাদের নোট খাতায় এর নিচে আরেকটা কোশ্চেন আছে ইস্পাহানি স্কুলের, ওইটাও সেম একই টাইপের কোশ্চেন, তোমরা ওইটা সলভ করবা। তা আসো এবার তোমাদের অনলাইন স্কুলে যে একটা প্রশ্ন দেওয়া তোমাদের SW দিছে, আসো আমরা এবার এই প্রশ্নটা একটু সলভ করি। তো খেয়াল করো এই প্রশ্নটা আমরা যদি দেখি যে তোমাদের অনলাইন স্কুলে, তো এখান থেকে দুইটা প্রশ্ন দেওয়া আছে তোমাদের স্কুলে দিছিল। তো প্রথম প্রশ্নটা, এটা দ্বিতীয় যে প্রশ্নটা ওইটা একটু ভুল আছে, তো এটা ভাইয়া কারেকশন করে তোমাদের নোট খাতায় দিয়ে দিব, তোমরা ওইখান থেকে করে নিও। আর এই দুইটা প্রশ্ন তোমাদের নোট খাতা ভাইয়া আইডিয়াল স্কুল লিখে করে দিছি, তো তোমরা ওইখান থেকে করে নিও। আসো আমরা এখানে একটু বুঝি আগে। তো মনে করো এখানে একটা নৌকা আছে আমাদের, তো এই নৌকায় দুইজন লোক আছে, একজনের নাম হচ্ছে জামাল আর একজনের নাম হচ্ছে কামাল। খেয়াল করো আমরা মনে করলাম এইখানে একজন লোক আছে তার নাম হচ্ছে জামাল, আর এইখানে একজন লোক আছে তার নাম হচ্ছে কামাল। তো তুমি খেয়াল করো আমাদের কি বলা হচ্ছে 60 কেজি ভরের জামাল, তাহলে জামালের ভরটাকে আমরা মনে করলাম m1 সমান সমান হচ্ছে 60 কেজি তোমাকে বলে দিছে। আচ্ছা, ও 40 কেজি ভরের কামাল, তাহলে এখানে যে কামাল আছে তাকে আমরা m2 ধরলাম, m2 সমান সমান তোমাকে বলে দিছে 40 কেজি। 250 কেজি ভরের একটি নৌকায়, তাহলে এই নৌকার ভরটাকে আমরা m3 ধরলাম, m3 সমান সমান তোমাকে বলে দিছে 250 কেজি। এরপরে কি বলছে দেখো, একটি নৌকায় বসে, দেখো এখানে একটা ইম্পর্টেন্ট লাইন বলা হচ্ছে একটি নৌকায় বসে 1 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিল। এই কথার মানেটা কি খেয়াল করো তো, তারা দুইজন বসে আছে কিন্তু নৌকাটা 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এই কথা থেকে আমরা বুঝতে পারি জামাল এবং কামাল যেহেতু নৌকার উপর বসে আছে, তাদের দুইজনের আদিবেগ কত বলতো, তাদের দুইজনের আদিবেগ হচ্ছে নৌকার সাপেক্ষে 0। তাহলে u1 0, u2 এর মান হচ্ছে 0। কিন্তু তোমাকে বলে দিছে এই নৌকাটা, দেখো তোমাকে বলে দিছে নৌকাটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে, তাই না? দেখো তোমাকে এই ইনফরমেশনটা বলে দিছে, দেখো তারা নৌকায় বসে 1 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিল, তাহলে নৌকার আদিবেগ, তাহলে আমরা এটাকে u3 ধরলাম, u3 সমান সমান তোমাকে বলে দিছে 1 মিটার পার সেকেন্ড। এরপরে খেয়াল করো কি বলছে, যে গোসলের উদ্দেশ্যে হঠাৎ জামাল নৌকা চলার দিকে, অর্থাৎ দেখো নৌকাটাকে আমরা ধরছি কোন দিকে চলতেছে, এই দিকে। তাহলে খেয়াল করো যে গোসলের উদ্দেশ্যে হঠাৎ জামাল নৌকা চলার দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে ও একই সাথে কামাল বিপরীত দিকে 2 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিল। অর্থাৎ জামাল এই দিকে লাফ দিল, নৌকা যেদিকে চলতেছে ঠিক ওই দিকে জামাল লাফ দিল। খেয়াল করো জামাল কত বেগে লাফ দিছে, 5 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে জামালের আদিবেগ ছিল 0, তাহলে এখনকার যে বেগটা পরবর্তী বেগ সেটা হচ্ছে
5 মিটার পার সেকেন্ড। এরপরে খেয়াল করো কি বলছে, ও একই সাথে কামাল বিপরীত দিকে, খেয়াল করে একই সাথে কামাল বিপরীত দিকে, তাহলে জামাল যেদিকে লাফ দিছে তার বিপরীত দিকে কামাল লাফ দিল, তাহলে এই ক্ষেত্রে কামালের বেগ আমরা v2 সমান সমান তোমাকে বলে দিছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি খেয়াল করো আমাদের 2 মিটার পার সেকেন্ড। এখন তুমি খেয়াল করো তো জামাল এবং কামাল দুইজন পরস্পর বিপরীত দিকে লাফ দিছে, তাহলে তোমাকে অবশ্যই কামালের বেগের শুরুতে কি করতে হবে বলতো, একটা মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। এই হচ্ছে আমাদের কোশ্চেনটা। তারপরে বলা হলো লাফ দেয় নৌকার বেগ কত। এখন খেয়াল করো তো এদিকে লাফ দিলে এদিকে লাফ দিল, তাহলে নৌকাটা কোন দিকে যাবে বা নৌকাটার বেগের এখন কি পরিবর্তন হবে তোমাকে সেটা বের করতে বলা হচ্ছে। তো এখানে খেয়াল করো এই জিনিসটা হচ্ছে আমরা তোমাদেরকে ভাইয়া যখন বন্দুক এবং গুলির অঙ্ক করাইছিলাম, খেয়াল করো তো বন্দুক থেকে গুলিটা বের হয়ে যায়, তখন তোমার বন্দুকটা পিছনের দিকে একটা ধাক্কা দেয়। তুমি এখানেও খেয়াল করো তো এই মানুষটা তোমার নৌকা থেকে জাম্প করে পড়ে গেছে, জাস্ট গুলির মতো চিন্তা করে। এটা যদি বুলেট হয়, বুলেটটা বের হয়ে গেছে, নৌকাটা যদি গুলি হয় বা বন্দুক হয়, নৌকাটা একটা বেগে পিছনের দিকে যাবে। ঠিক একইভাবে এদিকে লাফ দিছে, তাহলে নৌকাটা আবার এদিকে একটা ধাক্কা দিবে। তাহলে এই দুইজনের কারণে নৌকাটা আলটিমেটলি কোন দিকে যাবে বা কত বেগ হবে তোমাকে সেটা বের করতে বলা হচ্ছে। তাহলে খেয়াল করো এই ক্ষেত্রেও আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল যে সূত্রটা আছে সেটা অ্যাপ্লাই করব। তাহলে ভরবেগের সংরক্ষণশীল সূত্রটা কি বলতো, যে আমাদের সংঘর্ষের আগে আর সংঘর্ষের পরের ভরবেগটা কি হয়, সমান হয়। তাহলে আসো আমরা সংঘর্ষের আগে, এই ক্ষেত্রে সংঘর্ষ বলতে কি, ওই যে তুমি লাফ দিচ্ছ এই কথার মানে হচ্ছে নৌকাটাকে সাথে তোমার একটা কি হচ্ছে, তোমার সংঘর্ষ হচ্ছে। তাহলে আমরা এই ক্ষেত্রে মনে রাখবো লাফ দেওয়ার আগের ভরবেগ আর লাফ দেওয়ার পরের ভরবেগ কি হবে, সমান হবে। তাহলে খেয়াল করো তো লাফ দেওয়ার আগের ভরবেগ যদি আমরা বের করি, বলতো লাফ দেওয়ার আগের ভরবেগ কে কে ছিল বলতো, m1 জামালের ভরবেগ ছিল কত, m1 u1 প্লাস কামালের ভরবেগ কত ছিল, m2 u2। দেখো এতদিন আমরা দুইটা বস্তু নিয়ে পড়াইছি, কিন্তু এখানে যেহেতু তিনটা বস্তু, তাহলে এখানে লাফ দেওয়ার আগে নৌকার ভরবেগ কত ছিল, m3 u3 সমান সমান পরবর্তীতে ভরবেগ কত, তাহলে জামালের ভরবেগ কত খেয়াল করে, m1 v1 প্লাস কামালের ভরবেগ হচ্ছে m2 v2 প্লাস নৌকার ভরবেগ কত, m3 v3। মনে রাখবা এরকম তিনটা বস্তু হতে পারে, দুইটা বস্তু হতে পারে, আরো অনেক বেশি বস্তু হতে পারে। তুমি জাস্ট মাথায় রাখবা যা আগের ভরবেগ, তাহলে আগে যতগুলা বস্তু থাকবে তাদের ভরবেগ বের করবা, সমান সমান পরের ভরবেগ, তাহলে পরেও যতগুলা বস্তু থাকবে তাদের ভরবেগটা বের করবা। আর এই ফিগারটা ভাইয়া তোমাদের নোট খাতায় কিনে তোমরা তোমাদের নোট খাতায় এটা এঁকে রাখবা, তাহলে তোমাদের অঙ্কটা বুঝতে পরবর্তীতে সুবিধা হবে। তাহলে আসো আমরা যদি মানগুলা বসাও, তাহলে m1 দেখো তোমাকে বলে দিছে 60, তাহলে আগে তারা ছিল স্থির, তাহলে u1 0 প্লাস m2 হচ্ছে 40, u2 হচ্ছে 0 প্লাস m3 হচ্ছে 250 ইন্টু u3, দেখো u3 এর মান বলে দিছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সমান সমান m1 তাহলে 60 ইন্টু হচ্ছে দেখো v1 এর মান হচ্ছে 5 প্লাস m2 হচ্ছে 40 ইন্টু v2 দেখো -2 প্লাস m3 হচ্ছে 250 v3। তো তুমি খেয়াল করো এই দুইটা জিরো হয়ে যাবে, তাহলে এই পাশে থাকবে আমাদের 250 সমান সমান তোমার হচ্ছে 5 6 30, তাহলে হচ্ছে 300 মাইনাস 80 প্লাস 250 ইন্টু হচ্ছে v3। তাহলে এইখান থেকে দেখো আসবে হচ্ছে 250 সমান সমান হচ্ছে 220 প্লাস হচ্ছে 250 v3। তাহলে এইটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসো, তাহলে খেয়াল করো আমাদের 250 বিয়োগ হচ্ছে 220 সমান সমান হচ্ছে 250 v3। তাহলে এইখানে বিয়োগ করলে 30 সমান সমান 250 v3। তাহলে এইখান থেকে v3 এর মান যদি বের করা আসবে 30 ডিভাইডেড বাই 250, তাহলে দেখো আমাদের আসে হচ্ছে 30 ভাগ 250, তাহলে 0.12 মিটার পার সেকেন্ড। তাহলে খেয়াল করো আমাদেরকে বলা হচ্ছে লাফ দেয় নৌকার বেগ কত। তুমি খেয়াল করো তো নৌকার বেগ আগে ছিল 1 মিটার পার সেকেন্ড, লাফ দেওয়ার কারণে নৌকার বেগটা হয়ে গেছে কত, 0.12 মিটার পার সেকেন্ড। তো এই মাঝে মাঝে এইখান থেকে অন্যভাবেও প্রশ্নটা করতে পারে যে নৌকাটা কোন দিকে গতিশীল হবে। তো তুমি খেয়াল করো তো v3 এর মান কি আসছে বলো তো, প্লাস আসছে,
দেখো তো তুমি জামালের বেগটাকে তুমি প্লাস ধরে নিছো আর কামালের বেগটাকে তুমি মাইনাস ধরে নিছো, এই কথার মানে কি বলতো? নৌকাটা জামালের দিকে গতিশীল হবে। তাহলে তোমরা এটা একটু মাথায় রাখবা যে যেহেতু আমাদের কি আসছে বলতো, ভিপি এর মান প্লাস আসছে, তাহলে তুমি প্লাস যাকে ধরছো সেই দিকে নৌকাটা গতিশীল হবে। এভাবে ঘোরায়ও প্রশ্নটা আসতে পারে। এরপরের প্রশ্নটা খেয়াল করো, লাফ দেওয়ার কতক্ষণ পর নৌকাটি থামবে, তোমাকে এটা বের করতে বলছে। তো তোমরা কথাটা খেয়াল করে শোনো, ইস্পাহানি স্কুলের যে কোশ্চেনটা দিছি ওইখানেও দেখবা যে কতক্ষণ পর বস্তুটা থামবে এরকম একটা প্রশ্ন বলা আছে। সো ওইটা আর এটা একই টাইপের প্রশ্ন, ওইটা এসডব্লিউ দেওয়া আছে ভাইয়া, এটা করে দিচ্ছি, এটা ভালো করে বুঝে নাও, তাহলে ইস্পাহানি স্কুলের যে কোশ্চেনটা আছে ওইটা তোমরা পারবা যে লাফ দেওয়ার কতক্ষণ পর নৌকাটি থামবে। তা আসলে আমরা যদি এবার দেখি যে লাফ দেওয়ার কতক্ষণ পর নৌকাটা থামবে, তো দেখো তো আমরা লাফ দেওয়ার পরে আমরা মনে করলাম এটা হচ্ছে তোমার নৌকাটা। তো নৌকাটা লাফ দেওয়ার পরে নৌকার বেগ কত হয়েছে বলতো? 0.12 মিটার পার সেকেন্ড। তাহলে এটার বেগটা হচ্ছে 0.12 মিটার পার সেকেন্ড। এই নৌকাটার উপর দেখো একটা বল কাজ করতেছে, তোমাকে বলে দিছে যে বলটা হচ্ছে পানির প্রবাহী ঘর্ষণ বল 5 নিউটন। তাহলে এই বলটা কোন দিকে কাজ করবে নৌকার উপর? গতির বিপরীত দিকে। তাহলে তোমাকে স্মল এফ বলে দিছে হচ্ছে -5 নিউটন, কারণ কি এটা বিপরীত দিকে কাজ করবে। তাহলে তুমি খেয়াল করো তো, নৌকা থেকে তুমি এবং তোমার বন্ধু দুইজনে সরে গেছো, তাহলে নৌকার উপর এখানে আর কোনো বল কাজ করবে না। তাহলে ঢাকা বোর্ডে যে ম্যাথটা করছে ঠিক ওইটার মতোই নৌকার উপর এখন একমাত্র ক্রিয়াশীল বলকে বলতো ঘর্ষণ বল, যেটা নৌকার গতির বিপরীত দিকে কাজ করবে। ফলে একটা পর্যায়ে যে নৌকাটা কি হবে? থেমে যাবে, কারণ কি ঘর্ষণ বলটা নৌকার গতিটাকে বাধা দিবে। তা আমরা মনে করলাম নৌকাটা চলতে 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 এইখানে এসে নৌকাটা থেমে গেল। তাহলে বলতো নৌকাটা থেমে গেছে, এই কথার দ্বারা আমরা বলতে পারি এই বিন্দুতে নৌকার বেগ হচ্ছে কত? 0। তাহলে তুমি খেয়াল করো তো নৌকাটার আদিবেগ কত? আদিবেগ হচ্ছে আমরা ধরে নিলাম 0.12 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হচ্ছে 0। নৌকাটার উপর ক্রিয়াশীল ঘর্ষণ বল হচ্ছে 5 নিউটন। তাহলে এইখান থেকে যদি আমরা নৌকাটার ত্বরণ বের করে নিই, তাহলে আমরা জানি F সমান সমান ma। তাহলে a সমান সমান আসবে হচ্ছে F ডিভাইডেড বাই m। তাহলে এইখান থেকে খেয়াল করো আমাদের f এর মান দেখো -5 আর m নৌকার ভর দেওয়া আছে তোমাকে 250 কেজি। তাহলে এইখান থেকে যদি আমরা a এর মানটা বের করো 5 ভাগ 250, তাহলে এটা আসে হচ্ছে -0.02 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো তুমি খেয়াল করো আমাদের নৌকাটা কি হচ্ছে বলতো? মন্দন হচ্ছে। সো নৌকাটা অবশ্যই থামবে। তো খেয়াল করে আমরা যদি লিখি যে আবার আমরা এখন যদি সময়টা বের করি, দেখো তুমি কি কি জানো? শেষ বেগ জানো, আদিবেগ জানো, ত্বরণ জানো, তোমাকে টি বের করতে বলছে। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করতে পারি? v u + at। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি a সমান সমান v - u ডিভাইডেড বাই t। তাহলে এখান থেকে t সমান সমান আসবে হচ্ছে v - u ডিভাইডেড বাই a। তাহলে তুমি মানটা বসাও, v এর মান কত? নৌকাটা থেমে গেছে, তাহলে 0 মাইনাস আদিবেগ হচ্ছে 0.12, এর মান হচ্ছে -0.02। তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করো দেখো হচ্ছে 0.12 ভাগ অ্যানসার, তাহলে আসে হচ্ছে 6 সেকেন্ড। তাহলে তোমাকে খেয়াল করো আমাদের কোশ্চেনটাতে বলা হচ্ছে লাফ দেওয়ার কতক্ষণ পর নৌকাটি থেমে যাবে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে লাফ দেওয়ার 6 সেকেন্ড পর হচ্ছে নৌকাটা থেমে যাবে। তো এর সাথে সাথে আমাদের এই অধ্যায়ের ক্লাসটা শেষ। তো ভাইয়ের রিকোয়েস্ট থাকবে তোমরা সৃজনশীলগুলো ভালোভাবে সলভ করবা। তো তোমাদের স্কুলে আরেকটা অনলাইনের ম্যাথ দিছে, ওই ম্যাথটা স্যার একটু ভুল দিছে, ভাই ওইটা কারেকশন করে তোমাদেরকে নোট খাতায় দিয়ে দিব। তা আমাদের ঈদের আগে তোমাদের আর ক্লাস হবে না, আজকে শেষ ক্লাস। আজকে থেকে তোমাদের আগামীকাল থেকে ঈদের বন্ধ শুরু। এর আগে তোমরা হচ্ছে এই ক্লাসটা করে এখানে যে যে অঙ্কগুলা করাইছি ভালো করে সলভ করে রাখবা। এবং ঈদের পরে তোমাদের প্রায় ভাইয়া 7 থেকে 8 দিন বন্ধ দিব, অর্থাৎ কবে খোলা যাবে ভাইয়া এটা পরে বলে দিব। তো একটা জিনিস ভাইয়া তোমাদেরকে বলি যে সায়েন্সে তোমার ফিজিক্সটা একটা ফান্ডামেন্টাল অধ্যায়, অর্থাৎ সায়েন্স বলতেই হচ্ছে ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। এই দুইটা জিনিস যে ভালো পারবে সে সব কিছুই ভালো পারবে। এখন ফিজিক্স ভালো পারার মূল মন্ত্রটা কি? ফিজিক্স ভালো পারতে হলে তোমাকে অবশ্যই ফিজিক্সের ম্যাথমেটিক্সটা খুব ভালো পারতে হবে, অর্থাৎ ফিজিক্সের যে প্রবলেমগুলো আমরা করাই এগুলা ভালো পারতে হবে।
কারণ তোমার পরীক্ষায় তোমার যে ম্যাথগুলো আসবে, তোমার পরীক্ষায় সৃজনশীলে কিন্তু তোমার ক এবং খ সংজ্ঞা এবং একটা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে, তো এটা তোমরা পারবা। গ এবং ঘতে খেয়াল করো 3 এবং 4 মোট 7 মার্ক কিন্তু তোমার ম্যাথমেটিক্স আসবে ফিজিক্স থেকে। সো ম্যাথগুলা পারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আর ম্যাথগুলা পারলে তোমার থিওরিটাও মাথায় খুব ভালোভাবে ঢুকবে। এখন ফিজিক্সটাকে তোমার আয়ত্তে আনার জন্য তোমার 3টা স্টেপ মাথায় রাখতে হবে। ভাইয়া বলে দিই, এভাবে যদি কেউ ফিজিক্সটা পড়ো অবশ্যই ফিজিক্সটা মজা পাবা, না হলে সামনে যত আমরা যাবা। খেয়াল করো ভাইয়া মাত্র 2টা অধ্যায় করাইছি, তোমাদের বইয়ে যেহেতু অঙ্ক কম, ভাইয়া প্রত্যেকটার সাথে অর্থাৎ যতটুকু থিওরি পড়াইছি তার সাথে ওই রিলেটেড ম্যাথগুলা করাই দিছি যাতে তোমার বুঝতে সুবিধা হয়। এবং আমরা প্রচুর ম্যাথ করাইছি 2টা অধ্যায়। এখন তুমি যখন সামনে আরো অধ্যায় করবা আরো অনেকগুলা ম্যাথ আসবে, পরীক্ষার হলে যে দেখবা যে এইখান থেকে কোনো ম্যাথ কমন নাও আসতে পারে। কারণ কি, যেহেতু সৃজনশীল স্যাররা পরীক্ষায় ম্যাথ বানায় দিবে, সো এইখান থেকে যে ম্যাথ আসবে তা কিন্তু না। অর্থাৎ কেউ যদি খালি দেখে দেখে এই অঙ্কগুলা কপি করো, তার জন্য কিন্তু ফিজিক্স খুবই কঠিন হয়ে যাবে পরীক্ষার হলে মিলানো এবং পাস করা। তো ফিজিক্সটাকে ভালো করার জন্য ভাইয়া বলে দিচ্ছি, এই বন্ধে তোমরা এই কাজটা করো। ভাইয়া তোমার অন্য কোনো পড়া নাই, জাস্ট ফিজিক্সটার উপরে একটু জোর দিবা। কিভাবে পড়বা? প্রথমে হচ্ছে যে তোমার 1 নম্বরে কি করবা, যে থিওরিটা আছে তুমি ওই থিওরিটা পড়বা। পড়ার পরে ওইখানে রিলেটেড যে সূত্রগুলো আছে ওইগুলো ভালো করে মুখস্থ করবা, এবং সূত্রে কোনটা মানে কি বোঝায় এই জিনিসটা ভালো করে পড়বা। এরপরে ফিজিক্সের যে ম্যাথগুলা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখবা। এক হচ্ছে তুমি প্রশ্নটা পড়বা, প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে এই জিনিসটা বুঝবা। 2 নাম্বার হচ্ছে যে তোমার কি বের করতে বলছে ওই জিনিসটা বের করবা। তাহলে এই 2টা জিনিসকে যখন কম্বাইন করবা, অর্থাৎ তোমাকে কি দেওয়া আছে আর কি বের করতে হবে, এই জিনিসটা মাথায় নিয়ে যা সূত্রটা প্রয়োগ করলেই তুমি হচ্ছে অঙ্কগুলা করতে পারবা। তো ভাইয়ার একবার লাস্ট রিকোয়েস্ট, ঈদের বন্ধে তোমরা ফিজিক্স যে 2টা অধ্যায় আমরা পড়াইছি, প্রথম অধ্যায়টা বাদ দাও আপাতত, গতি এবং বল, এই 2টা অধ্যায়ের তোমরা নোট খাতায় ধরে প্রত্যেকটা ম্যাথ বুঝে বুঝে সলভ করবা, যাতে পরীক্ষা একটু চেঞ্জ করে দিলেও তোমরা অঙ্কগুলা মিলাইতে পারো। তা আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবা, ঈদ মোবারক।